বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রেওয়ামিলের একটা অঙ্ক করব। রেওয়ামিলের একটা অঙ্ক করব, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা শিখেছিলাম রেওয়ামিলের কিছু বেসিক শিখছিলাম, তাই না? রেওয়ামিলের ডেবিট দিকে কোন লেনদেনগুলো যায়, রেওয়ামিলের ক্রেডিট দিকে কোন লেনদেনগুলো যায়, এবং কি রেওয়ামিলের কোনগুলা যায় না, কোন লেনদেনগুলো রেওয়ামিলে যায় না, সেগুলো শিখছিলাম, তাই তো? আজকে আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব যে একটা শুদ্ধ রেওয়ামিল কিভাবে প্রস্তুত করা যায়, একটা শুদ্ধ রেওয়ামিল কিভাবে প্রস্তুত করা যায়, তাই না? তাহলে আমরা একটা উদ্দীপক নিয়ে নিয়েছি, কিছু লেনদেন নিয়েছি আর কিছু টাকা নিয়েছি, তাই না? কিছু লেনদেন আর কিছু টাকা, একটা উদ্দীপক নিয়েছি। এটা দ্বারা একটা কি করবো, আমরা শুদ্ধ রেওয়ামিল প্রস্তুত করব। আর পরবর্তী ক্লাসে আমরা কি করব, একটা সৃজনশীল, একটা ফুলফিল একটা সৃজনশীল আমরা কি করব, প্রস্তুত করব। হয়তো একটা বোর্ড কোশ্চেনও থাকতে পারে ওইখানে, তাই না? এটা বোর্ড কোশ্চেন, এটাও একটা বোর্ড কোশ্চেন। এটা দ্বারা খালি আমরা কি করব, আজকে একটা রেওয়ামিল প্রস্তুত করে দেখবো। যেহেতু আমরা রেওয়ামিল এখনো করি না এখন পর্যন্ত, তাহলে কি আমরা একটা কি করব, রেওয়ামিল প্রস্তুত করে দেখাবো। তাহলে দেখো, রেওয়ামিলের জন্য 5টা ঘর হবে। রেওয়ামিলের জন্য কয়টা ঘর হয়? 5টা। প্রথমে হলো ক্রমিক নং, তারপর বিবরণ, তারপরে কি জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা আর কি ক্রেডিট টাকা। তারপর দেখো, এখন প্রথমে কি দেওয়া আছে? প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে। আর উদ্দীপকে প্রথমে কি দেওয়া আছে? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য জিনিসটা কি, ডেবিট নাকি ক্রেডিট? প্রারম্ভিক মজুত পণ্য একটা কি বিক্রিত পণ্যের ব্যয়। এটা একটা কি বিক্রিত পণ্যের ব্যয়, যেহেতু সেজন্য কি এটা একটা ডেবিট হিসাব। এটা কি ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য কি কোন দিকে যাবে? ডেবিট দিকে। কত টাকা? 60,000 টাকা। এরপর 2 নম্বর আছে, দেখো মূলধন। মূলধনের স্বাভাবিক জের আমরা কি জানি? মূলধনের সবসময় কি হয়? ক্রেডিটই হয়। স্বাভাবিক জেরটা কি? মূলধনের ক্রেডিট। তাহলে মূলধন কোন দিকে বসবে? ক্রেডিট ঘরে, তাই না? মূলধন ক্রেডিট কত টাকা? 90,000 টাকা, তাই না? 90,000 টাকা। এরপরে আমাদের আছে ক্রয়। কি আছে? ক্রয়। ক্রয় কি আয় না ব্যয়? ক্রয় একটা ব্যয় হিসাব, তাই না? ক্রয়ের স্বাভাবিক জের কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। ক্রয়ের স্বাভাবিক জের কি ডেবিট। তাহলে কত টাকা আছে ক্রয়? 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এরপর আছে কি অগ্রিম বেতন। দেখো আমি তোমাদের বলেছিলাম যে অগ্রিম কোনো ব্যয়, অগ্রিম যে কোনো ব্যয় কি হয়? সম্পদে পরিণত হয়। অগ্রিম যে কোনো ব্যয় কি হয়? সম্পদে পরিণত হয়। তাহলে কি অগ্রিম বেতন একটা সম্পদ, অগ্রিম বেতন একটা কি সম্পদ। এখন সম্পদ কোন দিকে বসে? সকল সম্পদ কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। তাহলে কি হবে অগ্রিম বেতন? ডেবিট। অগ্রিম বেতন কত টাকা আছে? 5,500 টাকা, তাই না? আচ্ছা, এরপরে আছে দেখো বিক্রয়। বিক্রয়ের স্বাভাবিক জের আমরা কি জানি? বিক্রয়ের স্বাভাবিক জের কি ক্রেডিট, কারণ বিক্রয় একটা কি আয়। বিক্রয় একটা আয়, এই জন্য স্বাভাবিক জের কি ক্রেডিট। আচ্ছা, বিক্রয় কোন দিকে যাবে তাহলে? ক্রেডিট দিকে। 1,27,000 টাকা। এরপর 6 নম্বর দেখো কি আছে? পরিবহন, না সরি, বকেয়া ভাড়া। তাহলে দেখো বকেয়া ভাড়া। বকেয়া ভাড়াটা কি? ওই যে আগে আমরা বলছি অগ্রিম যদি কোনো খরচ হয় তাহলে কি হয়? সেটা সম্পদে রূপান্তরিত হয়, তাই না? আর বকেয়া যদি কোনো খরচ থাকে সেটা কিসে রূপান্তরিত হয়? দায়ে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? দায়ে। যদি কোনো খরচ বকেয়া থাকে সেটা কি হয়? দায়ে রূপান্তরিত হয়। তাহলে কি বকেয়া ভাড়া একটা কি দায়? বকেয়া ভাড়া কি একটা দায়। দায় কোন দিকে বসে? ক্রেডিট। হ্যাঁ। কত হাজার টাকা? 3,500 টাকা। আচ্ছা, এরপরে পরিবহন। পরিবহনের ক্ষেত্রে একটা কথা আছে যে সকল পরিবহন কি হয়? ব্যয়। যেই পরিবহনে আসুক, এখানে আন্তঃ পরিবহন, বহি পরিবহন বা বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন যেটাই আসুক সেটা কি হবে? সকল পরিবহন কি হয়? ব্যয়। তাহলে পরিবহন কি হবে আমার? এটা ডেবিট না ক্রেডিট? ডেবিট। পরিবহন ডেবিট। কত টাকা? 10,000।
আচ্ছা 10,000। এরপরে কি আছে নগদ তহবিল। দেখেন নগদ তহবিলের ক্ষেত্রে আমরা তখনই খেয়াল করব যখন তারিখ দেওয়া থাকবে, অথবা সমাপনী অথবা প্রারম্ভিক কথাটা বললে আমরা তখন খুব বেশি খেয়াল করবো, তাই না? প্রারম্ভিক বললে কি নগদ তহবিল রেয়ামিলে যাবে? যাবে না। প্রারম্ভিক বললে কি রেয়ামিলে যাবে না, আর সমাপনী বললে যাবে, কারণ নগদ তহবিল প্রারম্ভিক নগদ তহবিল কি রেয়ামিলে যায় না, আমরা আগের ক্লাসে শিখছি, তাই না? আচ্ছা, আর যদি তারিখ দেওয়া থাকবো 1/1/2020 এরকম দেওয়া থাকতো, তাও কি যাবে? যাবে না, কারণ কি এটা প্রারম্ভিক, 1 তারিখ মানে কি প্রারম্ভিক, তাই না? এই জন্য রেয়ামিলে নগদ তহবিল যায় না, প্রারম্ভিকটা যায় না, কিন্তু এটা কি যাবে না? যাবে। তাহলে নগদ তহবিল একটা কি সম্পদ না? তাহলে কোন দিকে যাবে? ডেবিট দিকে। কত টাকা? 15,000 টাকা। এরপরে দেখেন ব্যাংক জমা, ওই একই কথা, নগদ তহবিলের জন্য যে কথা ব্যাংক জমার জন্য একই কথা। যদি ব্যাংক জমা প্রারম্ভিক হয় সেটা রেয়ামিলে যাবে না, যদি সমাপনী হয় তাহলে রেয়ামিলে যাবে। কোন দিকে যাবে? ডেবিট দিকে। তাহলে দেখেন ব্যাংক জমা দেওয়া আছে না এখানে, এটা তো সমাপনী ব্যাংক জমা, ওই যে 31 তারিখ বলছে না, তাহলে কি ব্যাংক জমা কোন দিকে যাবে? রেয়ামিলে ডেবিট দিকে। কত টাকা? 50,000 টাকা। এরপর 10 নম্বরে এসে দেখো পাওনাদার। পাওনাদার এক নাম কি? প্রদেয় হিসাব, তাই না? আচ্ছা, পাওনাদার কি আয় না ব্যয় না দায় না সম্পদ? দায়। পাওনাদার একটা দায়। তাহলে পাওনাদার যদি দায় হয় কোন সাইডে যাবে? ক্রেডিট সাইডে, তাই না? তাহলে দেখেন পাওনাদার কি ক্রেডিট না? কত টাকা? 40,000 টাকা। 40,000 টাকা। এখন দেখেন সমাপনী মজুত পণ্য রেয়ামিলে কি যায়? সমাপনের মজুত পণ্য কি রেয়ামিলে যায়? যায় না। তাহলে সমাপনী মজুত পণ্য কি আমরা রেয়ামিলে নিব? নিব না। তাহলে আমাদের মোটামুটি সবগুলা ঠিকঠাক বসানো শেষ। আমরা আবার বলি, দেখো প্রারম্ভিক মজুত পণ্য কি? ডেবিট। প্রারম্ভিক মজুত পণ্য কি? ডেবিট। মূলধন কি? ক্রেডিট। ক্রয় কি? ডেবিট। তারপরে অগ্রিম বেতন কি? ডেবিট। বিক্রয় কি? একটা আয়, ডেবিট। তারপরে হলো বকেয়া ভাড়া কি? একটা দায়, ডেবিট। তারপরে পরিবহন কি? একটা ব্যয়, একটা কি? ডেবিট। তারপরে নগদ তহবিল কি? একটা সম্পদ, ডেবিট। এরপরে ব্যাংক জমা কি? একটা সম্পদ, ডেবিট। আর পাওনাদার কি? একটা দায়, ক্রেডিট। এখন আমরা হিসাব করে দেখবো যে আমার দুই সাইড মিলছে কিনা, দুই সাইড মিলেছে কিনা, তাই না? এখন হিসাব করে দেখো, হিসাব করছো না? তাহলে 2,60,500 টাকা। 2,60,500 টাকা। এই পাশেও কত হবে? 2,60,500 টাকা। আসলে কি দুই পাশে মিলছিল? মিলছে, তাই না? তাহলে দেখো দুই সাইড যদি আমার রেয়ামিলে মিলে যায়, রেয়ামিলের শর্ত হলো কি? টাকার সাইড দুইটা কি হবে? মিলে যাবে। টাকার সাইড দুইটা কি হবে? মিলে যাবে। তাহলে মিলে যদি যায় দুই সাইড আমাদের, তাহলে আমার রেয়ামিল কি? শুদ্ধ হয়ে গেছে। তাহলে একটা শুদ্ধ রেয়ামিল প্রস্তুত। এখন যদি কথা হচ্ছে, এখন যদি রেয়ামিলের এক সাইড মিললো আরেক সাইড মিলে না, ধরো এই সাইড হচ্ছে 2,60,000 আর এই সাইড হচ্ছে 2,60,500, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, তাই না? বড় সাইড থেকে ছোট সাইডটা কি করব? বিয়োগ করে দিব। বিয়োগ করার পরে যে টাকাটা আসলো ওই টাকাটা আমরা ছোট সাইডে কি করব? বসাবো, যোগ করব। তাহলে সমান সমান হয়ে যাবে। ওটার নাম কি? যে টাকাটা আমি আয়না বসাইলাম, বিয়োগ করে এনে বসাইলাম, ওটার নাম কি? অনিশ্চিত হিসাব। এইভাবে আমরা রেয়ামিল কি করতে পারি? মিলিয়ে দিতে পারি, তাই না? রেয়ামিল কিন্তু খুবই সহজ। তুমি খালি ডেবিট আর ক্রেডিট যদি শিখো তাহলে রেয়ামিল কিন্তু খুবই সহজ। তো আমরা এইভাবে খুব সহজে কি রেয়ামিল করতে পারি। তাহলে ডেবিট আর ক্রেডিট দিকটা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে, এবং তোমার বুঝতে হবে যে কোনগুলা রেয়ামিল, কোনগুলা রেয়ামিলে যায় না, কোনগুলা লেনদেন রেয়ামিলে যায় না, সেটা তোমার বুঝতে হবে। তাহলে কি আমরা রেয়ামিল খুব সহজভাবে করতে পারবো। তো এরপর আমরা আরো কিছু অঙ্কের দ্বারা আমরা রেয়ামিল করে একদম প্রবলেমগুলো কি করে দেব? সলভ করে দেবো, যাতে যেন তোমরা খুব ভালোভাবে পারো রেয়ামিল, ঠিক আছে? যাতে যেন কোনো ধরনের কি